আজকে আমার চ্যানেলের ইতিহাসের সবথেকে সেরা হরর মিস্ট্রি সিনেমার গল্প নিয়ে হাজির হয়েছি, যার নাম এক্সহুমা। এই সিনেমাটা 2024 সালে কোরিয়ার সর্বোচ্চ আয়কারী সিনেমা ছিল। আর এই গল্পটা সম্পূর্ণ দেখলে আপনারা বুঝতে পারবেন কেন এই সিনেমাটা এত অসাধারণ। কারণ গল্পের প্রত্যেকটা পরতে পরতে ভয়ঙ্কর সব রহস্য লুকিয়ে আছে। তো চলুন গল্প শুরু করা যাক। গল্পের শুরুতে আমরা দুজন কোরিয়ান ছেলে মেয়েকে প্লেনে করে লস অ্যাঞ্জেলেসের দিকে যাত্রা করতে দেখতে পাই। এখানে মেয়েটার নাম ছিল হারিম আর ছেলেটার নাম ছিল বঙ্গিল। এরা দুজনেই ছিল ভয়ঙ্কর একটা পেশার সাথে জড়িত, যেটা ধীরে ধীরে আপনারা জানতে পারবেন। তো যাই হোক, এয়ারপোর্টের ল্যান্ড করার সাথে সাথে তাদেরকে পিক করার জন্য পার্ক নামের অনেক ধনী একজন ব্যক্তির ম্যানেজার চলে এসেছিল। ম্যানেজার তাদেরকে জানায় যে পার্ক একজন কোরিয়ান আমেরিকান বিজনেসম্যান, যার পুরো পরিবার কয়েক দশক আগে কোরিয়া ছেড়ে আমেরিকাতে সেটেল হয়ে গিয়েছিল। তারা এখন অনেক টাকার মালিক। এরপর হারিম এবং বঙ্গিল সোজা চলে আসে একটা হসপিটালে, যেখানে তাদের সাথে পার্কের স্ত্রীর দেখা হয়ে যায়। এখানে পার্কের স্ত্রীকে ম্যানেজার বোঝাতে থাকে যে এই দুজন এসেছিল ভূত প্রেত তাড়ানো বা অভিশাপ মুক্ত করার জন্য, যদিও পার্কের স্ত্রী এসব আজগুবি ব্যাপার একদমই বিশ্বাস করতো না। কিন্তু তাদের পরিস্থিতি এখন এতটাই খারাপ হয়ে গিয়েছিল যে তারা এই দুজন তান্ত্রিকের উপরে ভরসা করতে বাধ্য হয়েছিল। তো এখন হারিম যখন পার্কের সদ্যজাত বাচ্চাটাকে বিভিন্নভাবে পরীক্ষা নিরীক্ষা করে, তখনই আমরা জানতে পারি যে এই বাচ্চাটা একটা রহস্যজনক অসুখে আক্রান্ত হয়েছে, যেটা তাকে কোনোভাবেই সারানো যাচ্ছে না। এরপর হারিম বিভিন্ন রকমের তন্ত্রমন্ত্র করে বুঝতে পারে যে এই বাচ্চাটার উপরে তার পরদাদা, অর্থাৎ এই বাচ্চাটার দাদার বাবা, যিনি কিনা 100 বছরেরও বেশি সময় আগে মারা গিয়েছে, তার কোনো একটা ভয়ঙ্কর অভিশাপ আছে। এরপর হারিম সরাসরি পার্কের সাথে দেখা করতে তার বাড়িতে চলে যায়। আর সেখানে আমরা হারিমের ব্যাপারে বেশ কিছু তথ্য জানতে পারি, যেমন তাদের মতো তন্ত্রমন্ত্র করা লোকজনদেরকে কোরিয়াতে সেমেন বলা হতো। তারা বিভিন্ন অপ্রাকৃতিক ব্যাপারগুলো হ্যান্ডেল করার ওস্তাদ ছিল। এরপর পার্ক এসে নিজের পরিবারের ব্যাপারে হারিমকে বেশ কিছু তথ্য দেয়, যেমন তাদের পরিবারের সকল নিউবর্ন বেবিদের কোনো না কোনো রহস্যময় অসুখ হতেই থাকে। এমনকি তার ছোট ভাইও রহস্যময় কোনো অসুখের কারণে পাগল হয়ে গিয়েছিল, আর পরবর্তীতে সে আত্মহত্যা করে নেয়। এছাড়াও একবার তার স্ত্রীর একটা সন্তানও নষ্ট হয়ে যায় এবং অনেক কষ্টে তারা এই বাচ্চাটাকে জন্মগ্রহণ করালেও রহস্যজনক এই রোগে আক্রান্ত হয়ে তার বাচ্চাটা এখন মৃত্যুমুখে পতিত। এইসব কথা শুনে হারিম তাকে বুঝিয়ে বলে যে এইসব কিছু বাচ্চাটার পরদাদার কারণে হচ্ছে, নিশ্চয়ই তার সাথে কিছু অন্যায় হয়েছে, আমাদের সেটা খুঁজে বের করতে হবে, আর তার জন্য আমার আরও কয়েকজন লোকের সাহায্য দরকার। আর এখন আমরা জানতে পারি যে বাচ্চাটার পরদাদার কবর তখনও কোরিয়াতেই পড়েছিল। এখন আমাদের কোরিয়াতে কিম নামের একজন বৃদ্ধ লোককে দেখানো হয়, যে কিনা ইয়ং নামের আরেকজন লোকের সাথে মৃতদেহ সৎকারের একটা ব্যবসা করত। আসলে কোরিয়াতে ফ্যাংশুই নামের একটা প্রথা ছিল, যার মাধ্যমে মৃত ব্যক্তিকে কবরস্থ করার জন্য নির্দিষ্ট কোনো একটা জায়গা খুঁজে বের করতে হয়, কারণ সেই জায়গাতে কবর দিতে পারলেই সেই ব্যক্তি পরপারে শান্তিতে থাকতে পারে। আর এই জায়গাটা খোঁজার কাজসহ দাফন কাফনের কাজগুলোই করত কিম এবং ইয়ংয়ের দল। আর কিম আজকে এসেছিল একজন বৃদ্ধ মহিলার কবর খুলে দেখতে, কারণ এই মহিলাটা নাকি তার পরিবারের লোকজনদের স্বপ্নে এসে অনেক বিরক্ত করত। কিম মনে করত যে মানুষকে মাটি থেকে সৃষ্টি করা হয়েছে, আর মৃত্যুর পরে মানুষ পুনরায় মাটিতেই ফিরে যাবে, অর্থাৎ পরবর্তীতে আবারও সেই মাটি থেকে নতুন কাউকে সৃষ্টি করা হবে, আর এভাবেই এই সাইকেল চলতেই থাকবে কিয়ামত পর্যন্ত। তো যাই হোক, কবর খোঁড়ার পরে কিম দেখতে পায় যে মৃত এই মহিলাটার মুখে কোনো দাঁতই ছিল না। আর মৃত্যুর পরে যদি কোনো লোকের শরীর থেকে কোনো কিছু নিয়ে নেওয়া হয় বা দাফনের প্রয়োজনীয় জিনিসপত্র তাকে না দেয়া হয়, অথবা দাফন কাফন যদি ঠিকমতো না করা হয়, তাহলে সে মৃত ব্যক্তিদের আত্মা ফিরে আসে তার পরিবারের লোকজনদেরকে ধ্বংস করে দেওয়ার জন্য।
জিজ্ঞাসাবাদ করার পরে আমরা জানতে পারি যে এই বৃদ্ধ মহিলাটার একমাত্র নাতি তার দাদির স্মৃতি আজীবন নিজের কাছে রাখার জন্য তার দাদির দাঁতগুলো নিজের কাছে রেখে দিয়েছিল। আর এটা যেহেতু ঠিক ছিল না, তাই কিম সেই দাঁতগুলো ফিরিয়ে দিয়ে পুনরায় সেই লাশটাকে সঠিকভাবে দাফন করে দেয়। আর খুব সহজেই এই ব্যাপারগুলো সলভ হয়ে যায়। এখন কিম এবং ইয়ং দুজনেই বাড়িতে ফিরে এসেছিল, আর এখানেই তাদের সাথে দেখা করার জন্য হারিম এবং বঙ্গিল লস অ্যাঞ্জেলেস থেকে সোজা কোরিয়াতে চলে এসেছিল। আসলে হারিমের এখন এই দুজন লোকেরই সাহায্যের খুব দরকার ছিল। তো হারিম এখন কিমকে পার্কের বাচ্চা ছেলের সকল সমস্যাগুলোর ব্যাপারে খুলে বলে। আর পার্ক যেহেতু অনেক ধনী ব্যক্তি ছিল, তাই সে তাদেরকে অনেক টাকাও দিতে চেয়েছিল, যে কারণে কিম এবং ইয়ং দুজনেই রাজি হয়ে যায় তাদেরকে সাহায্য করার জন্য। এদিকে লস অ্যাঞ্জেলেসে পার্কের মা তখনও এসব আজগুবি তন্ত্রমন্ত্র করার জন্য রাজি হচ্ছিল না, কারণ তার কাছে এসব অভিশাপ ঠিক করার জন্য তাদের পূর্ব প্রজন্মের লোকজনদের কবর খোঁড়া একদমই উচিত মনে হচ্ছিল না। কিন্তু পার্ক তার বাচ্চা ছেলেটাকে ঠিক করার জন্য যে কোনো কিছু করতে রাজি ছিল। তাই সে পরের দিনই আমেরিকা থেকে কোরিয়াতে চলে আসে, আর তারপর পার্ক সোজা কিমের সাথে গিয়ে দেখা করে। কিম পার্কের কাছ থেকে তার দাদা তার জীবদ্দশায় সকল তথ্য, এমনকি সে কিভাবে মারা গিয়েছিল, এই সব কিছু জানতে চায়। কিন্তু অদ্ভুতভাবে পার্ক তাদেরকে কোনো কিছুই বলতে রাজি হচ্ছিল না। এমনকি সে তাদেরকে বলে যে তোমাদের যত টাকা দরকার আমি দেব, কিন্তু তোমরা যেভাবে পারো যত দ্রুত আমাকে এই অভিশাপ থেকে মুক্ত করো। আর তাছাড়াও এই অভিশাপ থেকে মুক্ত করার জন্য পার্কের দাদার শুধু কবর খুঁড়লেই চলবে না, তার দাদার লাশ অন্য কোনো পবিত্র স্থানে দাফনও করতে হবে। কিন্তু অদ্ভুতভাবে কিম খেয়াল করে যে এত বড় ঘটনা হওয়া সত্ত্বেও পার্কের সাথে তার পরিবারের কেউই কোরিয়াতে আসেনি। যাই হোক, এখন তারা পার্কের দাদার সেই কবরটা পর্যবেক্ষণ করতে সেখানে যায়, যেটা একদম কোরিয়া এবং জাপানের বর্ডারের কাছাকাছি একটা পাহাড়ের উপরে অবস্থিত ছিল। আর এই কবরের চারপাশে বেশ কিছু শিয়ালও ঘোরাফেরা করছিল, যেটাকে কোরিয়ানরা অনেক অশুভ মনে করত। তারা কবর পর্যবেক্ষণ করলে দেখতে পায় যে কবরের উপরের স্তম্ভে পার্কের দাদার কোনো নাম লেখা ছিল না, বরং সেখানে উল্টাপাল্টা বেশ কয়েকটা নাম্বার আর বিভিন্ন চিহ্ন আঁকানো ছিল। এই সব কিছু দেখে কিম বেশ অবাক হয়ে যায়, কারণ এত ধনী একটি পরিবারের পূর্বপুরুষের কবর কিভাবে এতটা অবহেলায় পড়ে থাকতে পারে। তখন পার্ক কিমকে এসব ব্যাপারে খোলাসা করে বলে যে তার দাদা দক্ষিণ কোরিয়া দেশ ভাগাভাগির সময় দেশের অনেক বড় বীর যোদ্ধা ছিল, তাকে রাজকীয় সম্মানে দাফন করা হয়েছিল। কবরস্থ করার এই জায়গাটা গিসোনে নামের স্থানীয় একজন বিখ্যাত মঙ্ক খুঁজে দিয়েছিল। কিন্তু সেই আমলে অনেক মানুষ কবর থেকে মৃতদেহ এবং মৃতদেহের সাথে থাকা দামি জিনিসপত্র চুরি করত বলে তারা এই কবরে কোনো নাম না লিখে বরং উল্টাপাল্টা নাম্বার লিখে দিয়েছিল, যাতে করে চোরেরা বুঝতেই না পারে যে এটা কোনো নামি দামি ব্যক্তির কবর। কিন্তু কিম এই কথাগুলো এত সহজে বিশ্বাস করতে পারছিল না, কারণ তার দাদা যদি এতটাই নামি দামি ব্যক্তি হয়ে থাকতো তাহলে তার কবর সুরক্ষিত কোনো স্থানে সম্মানের সহিত রাখা হতো। কিম বেশ কিছুক্ষণ পর্যবেক্ষণ করে দ্রুত সেখান থেকে বেরিয়ে চলে আসে। আর এটা দেখে হারিম তাকে জিজ্ঞাসা করলে কিম তাদেরকে বুঝিয়ে বলে যে এই সম্পূর্ণ জায়গাটা ভয়ঙ্কর অভিশপ্ত, এখানে কোনো কবর থাকাই উচিত নয়। আর আমরা যদি এই জায়গা নিয়ে কোনো ছেড়ছাড় করি তাহলে আমাদের জীবনহানিও হয়ে যেতে পারে। সন্ধ্যাবেলায় মিস্টার পার্ক এবং কিম হারিমের সাথে গিয়ে দেখা করে, যেখানে কিম গল্প করতে থাকে যে আগামী মাসে তার মেয়ের বিয়ে হতে চলেছে। সে অনেক খুশি হবে যদি পার্ক তার মেয়ের বিয়ের অনুষ্ঠানে উপস্থিত হয়। এসব কথা শুনে পার্ক ইমোশনাল হয়ে তাদেরকে বলতে থাকে যে আপনার মেয়ের মতো আমারও একটা বাচ্চা ছেলে রয়েছে, আর সে এখন মৃত্যু পথযাত্রী। আপনারা প্লিজ আমার বাচ্চাটাকে বাঁচিয়ে দিন। পার্কের এমন ইমোশনাল কথাগুলো শুনে হারিম প্ল্যান করে যে তারা কবর খোঁড়ার সময় সেখানে একটা আধ্যাত্মিক অনুষ্ঠানের আয়োজন করবে, যাতে করে শয়তানি শক্তিগুলো তাদের কোনো ক্ষতি করতে না পারে। এই কথাটা শুনে কিম পার্কের পরিবারকে বাঁচানোর জন্য রাজি হয়ে যায়।
তাই পরদিনই তারা সেই কবরের কাছে আধ্যাত্মিক অনুষ্ঠানটার আয়োজন করে, যেখানে পার্কের ফুপিও চলে এসেছিল। আর ইনি পার্কের মৃত দাদার মেয়ে, আর এই কাজের জন্য তার অনুমতিরও দরকার ছিল। তাই অনুমতি পাবার পরে আমরা দেখতে পাই যে সেখানে 5টা মৃত শূকর এবং 5 জন কবর খোঁড়ার জন্য মানুষকে নিয়ে আসা হয়েছে। আসলে এই 5 জনকে বাঁচানোর জন্য এই 5টা শূকর আনা হয়েছিল, যাতে করে সকল অশুভ শক্তিগুলো এই শূকরের উপরে আঘাত হানে আর মানুষগুলো নিরাপদে থাকে। আর এখন এই 5 জন লোককে মন্ত্রপুত করে কবর খোঁড়ার কাজে লাগিয়ে দেয়া হয়। আর অপরদিকে বঙ্গিল সহ বেশ কয়েকজন লোক ভয়ঙ্করভাবে বাদ্যযন্ত্র বাজাতে থাকে, যার তালে তালে হারিম এক রহস্যময় নাচ নাচতে থাকে। এখানে হারিমের নাচ এতটাই ইন্টেন্স ছিল যে সে নাচতে নাচতে শূকরকে মারাসহ রক্ত খাওয়ারও মতো ভয়ঙ্কর কাজও করে ফেলছিল। আর এইসব কিছু করতে করতে কবরটা সম্পূর্ণভাবে খনন হয়ে যায়। কিম কবরের অবস্থা দেখেই বুঝতে পারে যে এই লাশটাকে আর অন্য কোথাও দাফন করে কোনো কাজ হবে না, কারণ এই আত্মাটা লাশের প্রত্যেকটা অস্থির সাথে মিশে গেছে। তাই এই সম্পূর্ণ কফিনটাকে এখন আগুনে পুড়িয়ে দিলে অস্থিগুলো বিনষ্ট হয়ে যাবে, আর তার সাথে সাথে আত্মাটাও মুক্তি পেয়ে যাবে। কিন্তু এখানে কবরের ভেতর থেকে সবাই উঠে যাবার পরে সর্বশেষ যে লোকটা অবস্থান করছিল সে দেখতে পায় কবরের মাটি ভেদ করে মানুষের মতো মাথাওয়ালা একটা সাপ উঠে এসেছে। লোকটা কোনো কিছু না ভেবে সেই সাপটাকে মেরে ফেলে, আর তখনই সাপটা এক ভয়ঙ্কর চিৎকার করে ওঠে, আর সাথে সাথে আকাশে ভয়ঙ্কর কালো মেঘে ছেয়ে যায়। কিছুক্ষণের মধ্যেই মুষলধারে বৃষ্টি শুরু হয়ে যায়, আর তারা কিছু বুঝতেই পারছিল না যে হঠাৎ করে আবহাওয়া এতটা খারাপ কেন হয়ে গেল। আর এমন ঝড় বৃষ্টির মধ্যেই তারা কফিনটাকে নিয়ে শ্মশানে চলে আসলেও কফিনটাকে এই মুহূর্তে তারা পোড়াতে পারছিল না, কারণ বৃষ্টি বাদলের দিনে লাশ পোড়ানোকে অশুভ মনে করা হতো। তাই তারা লাশটাকে একটি ওয়ার্ডে রেখে বৃষ্টি থেমে যাবার অপেক্ষা করছিল। কিন্তু সময়ের সাথে সাথে কিমের কাছে এই পার্ক পরিবারের ইতিহাস অনেক রহস্যজনক মনে হতে থাকে। তাই সে বেরিয়ে পড়ে গিসুনে নামের সেই মং এর খোঁজে। আর সেই মং এর ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা কোনো কঠিন কাজ ছিল না, কারণ এই নিরিবিলি গ্রামের মাঝে একটাই মাত্র মন্দির ছিল। আর কিম সেই পরিত্যক্ত মন্দিরের বৃদ্ধ একজন লোককে জিজ্ঞাসাবাদ করে জানতে পারে যে এই মন্দিরে গিসুনে নামের কোনো মং কোনো কালেই ছিল না। তারা তো এই নাম আগে কখনো শোনেওনি। এইসব কথা শুনে কিমের সন্দেহ আরও বেড়ে যেতে থাকে, কারণ গিসুনে যদি এতটাই বিখ্যাত হতো তাহলে তার নাম বা তার কবর এখানেই থাকতো। তো যাই হোক, কিম এখন পার্কের দাদার কবরের ব্যাপারে এই বৃদ্ধ লোকটাকে জিজ্ঞাসা করে, যেটা শুনে লোকটা বলে যে হ্যাঁ, পাহাড়ের উপরে এমন একটা কবরের কথা আমিও শুনেছি, কারণ অনেক বছর আগে মাঝে মাঝে দল বেঁধে কবর চুরি করার জন্য লোকজন সেখানে আসতো, কিন্তু পরবর্তীতে সেই চোরগুলোকে আর কোথাও খুঁজে পাওয়া যায়নি। তবে সেই চোরগুলোর খনন করার বেশ কিছু যন্ত্রপাতি এখনও মন্দিরে সংরক্ষিত আছে। আর এই যন্ত্রগুলো দেখতে গেলে কিম দেখতে পায় যে সেখানে বেশ কয়েকটা লোহার রড পড়ে আছে। এদিকে হাসপাতালের একজন ওয়ার্ড বয় যখন জানতে পারে যে তার নজরদারিতে একজন বিখ্যাত মানুষের কফিন রয়েছে, তখন সে ভেবেই নিয়েছিল যে নিশ্চয়ই এই কফিনের মধ্যে সোনা রূপা সহ অনেক দামি জিনিসপত্র থাকতে পারে। তাই সেই লোকটা সবার থেকে আড়াল হয়ে কফিনের সামান্য একটু অংশ খুলে ফেলে, আর সাথে সাথে কফিনের ভেতর থেকে পার্কের দাদার রাগান্বিত আত্মা বেরিয়ে পড়ে। এটা দেখতে পাওয়ার সাথে সাথে হারিম সেখানে অজ্ঞান হয়ে যায়। পরবর্তীতে হারিমের জ্ঞান ফিরলে সে তার দলের সবাইকে জানিয়ে দেয় যে ওই কফিনের ভেতর থেকে আত্মাটা মুক্ত হয়ে গেছে, আমাদের দ্রুত আত্মাটাকে শান্ত করতে হবে। এদিকে সেই আত্মাটা কফিন থেকে বেরিয়ে সোজা লস অ্যাঞ্জেলেসে চলে যায়, আর সেখানে সে তার ছেলেকে হ্যাপনোটাইজ করে তার ঘরের ভেতরে ঢুকে পড়ে। সবার আগে আত্মাটা নিজের ছেলেকে মেরে ফেলে, আর তারপর ছেলের বউকেও শেষ করে দেয়। ততক্ষণে হারিম আত্মাটার এমন ভয়ঙ্কর ধ্বংসলীলার খবর পাবার সাথে সাথে বিভিন্ন তন্ত্রমন্ত্র পড়ে বঙ্গিলের উপরে দাদার আত্মাটাকে ভর করায়।
হারিম আসলে তন্ত্রমন্ত্রের মাধ্যমে আত্মাটাকে আবারও কফিনে বন্ধ করতে চাচ্ছিল, কিন্তু আত্মাটা বঙ্গিলের মাধ্যমে হারিমকে জানায় যে আমি আমার পুরো ব্লাড লাইন তথা আমার সম্পূর্ণ বংশটাকে ধ্বংস করে দেব, কারণ ওরা আমার কোনো খেয়াল রাখেনি। এটা বলে আত্মাটা বেরিয়ে পড়ে পার্কের খোঁজ করার জন্য। আর পার্ক যখন ঘরের ভেতরে অবস্থান করছিল তখনই তার কাছে কিমের ফোন কল চলে আসে। কিম তাকে সব কিছু জানিয়ে দেয় যে তার দাদার আত্মা বেরিয়ে পড়েছে, তাদের এখন বাঁচতে হলে দ্রুত কফিনটাকে জ্বালিয়ে দিতে হবে, কারণ দাদাকে কবর দেবার পরে তারা কেউই কোনো ধর্মীয় আনুষ্ঠানিকতা ফলো করেনি, এমনকি তাকে সম্মানও জানায়নি। তাই দাদার আত্মা অনেক রেগে আছে, তাই পার্ক যেন ঘর থেকে কোথাও বের না হয়। কিম তাকে বাঁচানোর জন্যই আসছিল, কিন্তু তখনই পার্ক শুনতে পায় যে তার দরজায় কিম এসে তাকে ডাকাডাকি করছে। অর্থাৎ পার্কের সাথে ফোন কলে যে কথা বলছিল সেও কিম, এবং দরজার অপর পাশে যে দরজা নক করছিল সেও ছিল কিম। দরজার বাইরে থেকে কিম চিৎকার করে বলছিল যে তাড়াতাড়ি দরজা খোলো পার্ক, তোমার উপরে অনেক বিপদ হতে পারে। অপরদিকে ফোনে থাকা কিম তাকে বলছিল যে খবরদার দরজা খুলবে না, বাইরে হয়তো তোমার দাদার আত্মা এসেছে তোমাকে মারার জন্য, তুমি দ্রুত জানালা খুলে কার্নিশে এসে দাঁড়াও। ফোনের অপর প্রান্তের কথা শুনে পার্ক সেই জানালা খুলে দেয়, আর সাথে সাথে পার্কের দাদার আত্মা তার ঘরের ভেতরে ঢুকে পড়ে। অর্থাৎ ফোনের অপর পাশেই ছিল পার্কের দাদা। দরজা ভেঙে তখনই আসল কিম ঘরে ঢুকে পড়ে, কিন্তু ততক্ষণে পার্কের দাদার আত্মা পার্কের উপরে ভর করেছিল। কিম দেখে যে পার্ক মিলিটারিদের মতো ভঙ্গি করে টেবিলের উপর দাঁড়িয়ে আছে। আর এখানে আমরা জানতে পারি যে পার্কের পরিবার কিভাবে এত ধনী হলো। আসলে পার্কের দাদা একজন বিশ্বাসঘাতক যোদ্ধা ছিল। যখন কোরিয়া আর জাপানের মধ্যে যুদ্ধ হচ্ছিল তখন অনেক টাকা আর স্বর্ণের বিনিময়ে পার্কের দাদা নিজের দেশের সাথে বিশ্বাসঘাতকতা করে জাপানকে অনেক তথ্য দিয়ে সাহায্য করেছিল। আর যেহেতু পার্কের দাদার সেই টাকা এবং স্বর্ণের বদৌলতে তারা এত ধনী হয়েছিল, আর পরবর্তীতে পার্ক পরিবার তার দাদাকেই ভুলে গেছে, তাই তিনি প্রচণ্ড রাগান্বিত অবস্থায় কবর থেকে বেরিয়ে আসে এবং পার্ক পরিবারকে একে একে ধ্বংস করতে থাকে। এবার কিমের চোখের সামনেই পার্কের ঘাড় মোটকে তিনি তাকেও মেরে ফেলে, কিন্তু মৃত্যুর ঠিক আগ মুহূর্তে পার্ক কিমকে বলে যে একটা শেয়াল একটা বাঘের বুকের হাড্ডি চিরে বের করেছিল, কিন্তু পার্কের এমন অদ্ভুত কথার কোনো অর্থই কিম খুঁজে পাচ্ছিল না। এদিকে সেই আত্মাটা এখন চলে গিয়েছিল পার্কের বাচ্চা ছেলেটাকে মারার জন্য। এখন বাচ্চাটাকে বাঁচানোর জন্য কিম বঙ্গিল এবং হারিমকে বলে দেয় যে দ্রুত কফিনটাকে পুড়িয়ে ফেলো, কিন্তু কফিন পোড়ানোর জন্য পার্কের ফুপির অনুমতি দরকার ছিল, কারণ তিনিই ছিলেন এখন এই বংশের একমাত্র জীবিত ব্যক্তি। তাই কিম পার্কের ফুফুকে ফোন করে অনুমতি দেবার জন্য অনুরোধ করতে থাকে, কারণ যদি সামান্য একটু দেরি হয়ে যায় তাহলে হয়তো সেই আত্মার হাতে পার্কের সদ্যজাত বাচ্চাটাও মারা যাবে। তাই ফুপি নিজের মৃত বাবাকে পোড়ানোর অনুমতি দিয়ে দেওয়ার সাথে সাথে কফিনটাকে পুড়িয়ে দেয়া হয়, আর এই ঘটনার মাধ্যমে পার্কের দাদা চিরতরে মুক্তি পেয়ে যায়, আর পার্কের বাকি বংশধরেরা মুক্তি পায় এক ভয়ঙ্কর অভিশাপ থেকে। সবাই যখন স্বস্তির নিঃশ্বাস নিচ্ছিল তখন কেউ জানতো না যে এই ঘটনাটা ছিল কেবলমাত্র গল্পের শুরু, কারণ এখন থেকে শুরু হতে চলেছিল গল্পের আসল ভয়ঙ্কর কাহিনী। এখন আমাদেরকে কয়েক মাস পরের ঘটনা দেখানো হয়, যেখানে কিম জানতে পারে যে কবর খুঁড়তে আসা 5 জন লোকের মাঝে একজন ভয়ঙ্কর অসুস্থ হয়ে গেছে। কিম তাকে দেখতে গেলে জানতে পারে যে সেই লোকটা নাকি প্রতি রাতে ভয়ঙ্কর সব দুঃস্বপ্ন দেখতে পেত, যেখানে একটা মানুষের মাথাওয়ালা সাপ তাকে তাড়া করে বেড়াতো। ডাক্তারের কোনো ঔষধ তার উপরে কাজ করছিল না। লোকটা কিমকে বলে যে এই সব কিছু শুরু হয়েছিল কবর খোঁড়ার দিন একটা সাপ মেরে ফেলার কারণে। এইসব কথা শোনার পরে কিম একাই বেরিয়ে পড়ে এই লোকটার কথার সত্যতা যাচাই করার জন্য। তাই সে আবারও দাদার কবরে গিয়ে সেখানে খোঁড়াখুড়ি শুরু করে, আর এখানেই কিম ওই কেটে যাওয়া সাপের মাথাটা দেখতে পায়। এমন ভয়ঙ্কর মানুষের মতো সাপের মাথা দেখে কিম প্রচণ্ড ভয় পেয়ে যায়। বলে রাখা ভালো যে জাপানিজ মাইথোলজিতে এই মানুষের মাথাযুক্ত সাপকে অনা বলা হয়।
যাদেরকে সাধারণত পানির প্রতীকী রূপ হিসেবে দেখানো হয়। আর এই সাপের গুরুত্ব কিন্তু এই গল্পের মাঝে অনেক বেশি। সে আরও কিছুটা মাটি খুঁড়তেই বুঝতে পারে এখানে আরও কিছু একটা পুঁতে রাখা আছে। আর কিছুক্ষণের মধ্যেই কিম দেখতে পায় যে এখানে বিশাল বড় 8 ফুটের একটা কফিন একদম খাড়া করে মাটিতে পুঁতে রাখা হয়েছে। সাথে সাথে কিম বঙ্গিল, হারিম এবং ইয়ংকে এখানে ডেকে পাঠায়। আর এখন তারা সবাই মিলে এই বিশাল বড় 8 ফুটের কফিনটাকে কবর থেকে টেনে তোলে। তারা কেউ বুঝতেই পারছিল না যে এত বড় কফিন কিসের হতে পারে, এর ভেতরে কি এমন রাখা হয়েছে যে কফিনটাকে কাটা তার দিয়ে পেঁচিয়ে রাখতে হয়েছে। আর তাছাড়াও এত বড় কফিন দাদাজির কবরের নিচে কেনই বা খাড়াভাবে পুঁতে রাখা হয়েছিল। ততক্ষণে রাত হয়ে গিয়েছিল, আর এত বড় কফিনটাকে ট্রান্সপোর্ট করা তাদের কাছে বিপজ্জনক মনে হচ্ছিল। তাই তারা এই পাহাড়ের পাশে গ্রামের ভেতরে সেই বৃদ্ধ লোকটার কাছে চলে যায়, যার কাছে কিম এসেছিল জিজ্ঞাসাবাদ করতে। আর আজকে তারা এই কফিনটাকে এই বৃদ্ধের বাড়িতে রাখার জন্য তার কাছে অনুরোধ করে। আর বৃদ্ধ লোকটা রাজিও হয়ে যায়, কিন্তু তারা এই কফিনটাকে খালি খালি ফেলে না রেখে তার চারপাশে চাউল ও ঘোড়ার রক্ত দিয়ে বিভিন্ন তন্ত্রমন্ত্র পরে কফিনটাকে আটকে দেয়, যাতে করে এর ভেতর থেকে কোনো অশুভ শক্তি বেরিয়ে আসতে না পারে। এরপর কিম এবং হারিম দুজনেই চলে যায় মৃত দাদাজির মেয়ের সাথে দেখা করতে। সেখানে গিয়ে তারা পার্কের ফুপিকে জিজ্ঞাসা করে যে আপনারা সবাই আমাদের কাছ থেকে আপনার বাবার ব্যাপারে কিছু একটা লুকাচ্ছেন, আর সেটা জানা আমাদের জন্য খুবই দরকার। স্বাভাবিকভাবে বৃদ্ধা উত্তর দেয় যে দেখুন, আমি এসব কিছুই জানি না, আপনারা চলে যান। কিন্তু কিম বলে যে আমি খোঁজ নিয়ে জানতে পেরেছি আপনার বাবা একজন দেশদ্রোহী ছিল। উনি কোরিয়া জাপান যুদ্ধের সময় জাপানকে অবৈধভাবে সাহায্য করেছিল। আমার তো মনে হয় আপনার বাবাকে ইতিহাসের স্বর্ণালী পাতা থেকে মুছে ফেলার জন্য এমন গোপন জায়গাতে নাম পরিচয়বিহীন অবস্থাতে দাফন করা হয়েছে। সাথে সাথে বৃদ্ধা বলে ওঠে যে এমনটা হতেই পারে না, কারণ আমার বাবাকে দাফন করার জায়গাটা যে ঠিক করে দিয়েছিল সে নিজেই একজন জাপানিজ ছিল। তাহলে একজন জাপানিজ কিভাবে তাদের সাহায্যকারীকে খারাপ জায়গাতে দাফন করতে পারে? আসলে গিসুনে নামের সেই মং এর আসল নাম ছিল মুরাইয়ামা জুনজি। এই সব কথা শুনে তাদের মনে আরও শত শত প্রশ্ন উকি দিতে থাকে। তো যাই হোক, এখন গাড়িতে বসে হারিম তার বড় বোনকে ফোন করে আর তার কাছে মুরাইয়ামা নামের জাপানিজ লোকটার ব্যাপারে জানতে চাইলে হারিমের বোন এই নামটা শুনেই প্রচণ্ড ভয় পেয়ে যায়। সে বলতে থাকে যে আমি আমার মাস্টারের কাছে এই লোকটার নাম শুনেছিলাম। মুরাইয়ামাকে জাপানিজ ফক্স নামেই সবাই জানত। সে নাকি অনেক পাওয়ারফুল একজন মং ছিল। এই কথাটুকু শুনে হারিম বুঝতে পারে যে তারা এবার কোনো ভয়ঙ্কর একটা জিনিসের সাথে পাঙ্গা নিয়ে ফেলেছে। তাই সে মনে মনে তার দাদিমায়ের কথা স্মরণ করে, আর অদ্ভুতভাবে তাকে সাহায্য করার জন্য তার দাদিমায়ের আত্মা চলে আসে। তো এরপর তারা সবাই বৃদ্ধ লোকটার বাড়িতে এসে ঘুমিয়ে পড়ে। আর মধ্যরাতে বৃদ্ধ লোকটা তার স্টোর রুমের ভেতরে কিছু একটা শব্দ শুনতে পেয়ে বাইরে চলে যায়। আর তখনই বঙ্গিলের ঘুম ভেঙে যায়, আর সে নিজের বুকের উপরে ক্ষত বিক্ষত সেই বৃদ্ধ লোকটাকে দাঁড়িয়ে থাকতে দেখে। আর এই বৃদ্ধ লোকটা বারবার বলছিল যে সে আমার কলিজা চিরে নিয়ে গেছে। এই সব কথা শুনে বঙ্গিল নিজে নিজেই বেশ কিছু তন্ত্রমন্ত্র পড়ে নিজেকে মুক্ত করে ফেলে। তার কাছে সব কিছুই অস্বাভাবিক মনে হতে থাকে। তাই সে চেক করার জন্য বাইরে চলে গেলে পাশের ফার্মের ভেতর থেকে শূকরের চিৎকার চেঁচামেচির আওয়াজ শুনতে পায়। বঙ্গিল সেখানে চেক করতে গেলে দেখতে পায় যে প্রায় 8 ফুটের এক বিশাল দানব সবগুলো শূকরকে চিরে ফেলেছে। শুধু তাই নয়, রাক্ষসটা একজন রাখালের মাথা টেনে ছিঁড়ে ফেলে। আর এই সব কিছু দেখে বঙ্গিল দ্রুত সেই স্টোর রুমের ভেতরে চলে যায়। আর সে দেখতে পায় যে এই কফিনটা চিরে ঘরের ছাদ ভেঙে কিছু একটা বেরিয়ে গেছে। এটা দেখে প্রচণ্ড ভয়ে বঙ্গিল যখন হারিমকে ডাকছিল, তখনই হারিমের দাদিমার আত্মা তাকে যেতে নিষেধ করে, কারণ তিনি এই ভয়ঙ্কর বিপদের আঁচ করতে পেরেছিল। কিন্তু হারিম কোনো কথা না শুনেই বঙ্গিলের সাথে সেই কফিনটা দেখতে চলে যায়। আর হারিমকে রেখে বঙ্গিল চলে যায় বাকিদেরকে ডেকে আনার জন্য। আর এখানে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাওয়া
কফিনের ভেতরে হারিম একজন জাপানিজ জেনারেলের হেলমেট দেখতে পায়। তারা বুঝতে পারে কফিনের ভেতরে যেই থাকুক না কেন সে ছিল একজন জাপানিজ। তাই তারা দ্রুত বাকি লোকদেরকে ডাকার চেষ্টা করে, কিন্তু তখনই হারিমের সামনে সেই বিশাল 8 ফুটের রাক্ষসটা চলে আসে আর হারিমের উপরে প্রাণঘাতী হামলা করে দেয়। এটা দেখতে পাওয়ার সাথে সাথে নিজের জীবনের পরোয়া না করে বঙ্গিল একটা রড সেই রাক্ষসের পেটে ঢোকানোর চেষ্টা করে, কিন্তু সেই রাক্ষসটা যেন রীতিমতো একটা পাথর ছিল। সে সাথে সাথে বঙ্গিলকে ধরে তার পেট চিরে কলিজায় আঘাত করে ফেলে। ততক্ষণে বাকিরা সেখানে পৌঁছে গিয়েছিল আর তারা চোখের সামনে এমন ভয়ঙ্কর জিনিসকে দেখে স্তব্ধ হয়ে গিয়েছিল। কিছুক্ষণের মধ্যেই চারিদিকে মোরগ ডাকা শুরু হয়ে যায়, অর্থাৎ ভোর হতে শুরু করেছে। তাই সাথে সাথে সেই রাক্ষসটা বিশাল বড় একটা আগুনের গোলায় পরিণত হয়ে আরও বেশ কিছুক্ষণ তাদের মাথার উপরে ঘোরাঘুরি করে সেখান থেকে গায়েব হয়ে যায়। আর এ সময় উপস্থিত লোকজনরা বেশ কিছু ভিশনস দেখতে পায়, যেটা দেখে বোঝা যায় যে এই রাক্ষসের আসল শক্তি ছিল আগুন। তাই সে রাতের বেলায় সবথেকে উজ্জ্বল আর রাতেই সবথেকে শক্তিশালী। আর দিনের বেলায় যেমন আগুন অনুজ্জ্বল, তেমন এই রাক্ষসটাও দুর্বল। এরপর আহত বঙ্গিলকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ছেলেটার অবস্থা প্রচণ্ড খারাপ ছিল। কিম তাদের কাছে ক্ষমা চেয়ে নেয়, কারণ তার জন্যই হয়তো বঙ্গিলের আজ এই অবস্থা। এদিকে ততক্ষণে আবার সেই রাক্ষসের আত্মাটা বঙ্গিলের উপরে ভর করেছিল। বঙ্গিল এখন পুরোপুরিভাবে সেই রাক্ষসের কন্ট্রোলে ছিল। কন্ট্রোল অবস্থাতেই বঙ্গিল বলতে থাকে যে আমার মালিক মাটির নিচে কোনো একটা জিনিসকে রক্ষা করছে। এটা শুনে কিম আবারও সেই বৃদ্ধ লোকটার মন্দিরে চলে যায়, এটা জানার জন্য যে ওই রাক্ষসটা আসলে কি রক্ষা করে চলেছে। সে ওখানে গিয়ে একটা বই আর বেশ কিছু যন্ত্রপাতি খুঁজে পায়, যেটার মাধ্যমে চোরেরা এসেছিল ওই কবরটাকে খোঁড়ার জন্য। আর এখানে কিম একটা ছবিও দেখতে পায়, যেখানে চোরগুলো তাদের সামনে বেশ কিছু লোহার রড রেখে ছবি তুলেছিল। এদিকে হারিম তার 2 বোনকে ডেকে এনেছিল বঙ্গিলের ভেতর থেকে সেই আত্মাটাকে বের করার জন্য, কিন্তু তারা যখন আত্মাটার উপরে তন্ত্রমন্ত্র করতে শুরু করে দেয়, তখনই বঙ্গিল অদ্ভুতভাবে বলতে থাকে যে আমার মাস্টার 10,000-এরও বেশি মানুষকে খুন করেছে আর তিনি এখনও কবরে দাফন হয়ে আছে। যেই কথাটা জানতে পেরে কিম আবারও সেই কবরটা খুঁড়তে চলে যায়, কারণ সেই কফিনটা তোলার পরেও জেনারেল কিভাবে কবরের ভেতরে থাকতে পারে এটা জানার জন্য। আর বেশ খানিকক্ষণ খোঁড়াখুড়ি করার পরে কিম দেখতে পায় যে সেই রাক্ষসটা মাটির নিচে তখনও দাফন অবস্থাতেই ঘুমিয়েছিল। এটা দেখে কিম প্রচণ্ড ভয় পেয়ে যায় আর সাথে সাথে এই সব কিছু সে হারিমকে জানিয়ে দেয়। তো গল্পের এই পর্যায়ে আপনাদের কিছু রহস্য স্পষ্ট করা দরকার। সেটা হচ্ছে পার্কের দাদা জাপান এবং কোরিয়ার যুদ্ধের সময় দেশদ্রোহিতা করে জাপানকে বিভিন্নভাবে সাহায্য করত, আর এই দেশদ্রোহিতার বিনিময়ে সে যে পরিমাণ অর্থ পেয়েছিল তার মাধ্যমে তার বংশ আজ এত ধনী হয়েছিল। আর তাছাড়াও জাপানি সৈন্যদের মাঝে গিসুনে নামের একজন মং ছিল, যে কিনা মনে প্রাণে কোরিয়াকে ধ্বংস করতে চাইতো। আর এই গিসুনে নামেরই একটি সমার্থক শব্দ হচ্ছে শেয়াল। আর কোরিয়ার মানচিত্রটাকে ভিন্নভাবে দেখলে সেটাকে একটা বাঘের মতো মনে হয়, অর্থাৎ মৃত্যুর আগে পার্ক যেমনটা বলেছিল যে শেয়াল একটা বাঘের বুক চিরে দিয়েছিল, তার মানে হলো এই গিসুনে পুরো কোরিয়ার বুক চিরে ফেলেছিল। তো সেইটা কিভাবে করা হয়েছিল এই ব্যাপারটা কিম সেদিন রাতে মন্দিরের ভেতরে থাকা বইগুলো পড়েই জানতে পেরেছিল, কারণ সেখানে কিম যে ছবিটা দেখেছিল তারা কেউই আসলে কবর চোর ছিল না, বরং তারা তো কোরিয়ান সেমেন ছিল, যারা কিনা এই লোহার রডগুলো মাটি থেকে তোলার জন্য গিয়েছিল। আসলে জাপান এবং কোরিয়া যুদ্ধের সময় জাপান যখন বুঝতে পারে যে এই যুদ্ধ আর বেশি দিন চলবে না, তারা হেরে যাবে, তখন সেই জাপানিজ মং গিসুনে এক ধরনের বিশেষ মন্ত্রপুত রড কোরিয়ার বিভিন্ন জায়গাতে গোপনে পুঁতে রেখেছিল। এই রডগুলো এক ধরনের নেগেটিভ এনার্জি রিলিজ করত, যার মাধ্যমে কোরিয়ার মাটিতে ঠিকমতো ফসল হতো না, উর্বরতা হারিয়ে যেত। অর্থাৎ মাটির পজিটিভ এনার্জি নষ্ট করে দিয়ে কোরিয়াকে অনুন্নত করে রাখার চেষ্টা করেছিল জাপানিজরা। আর এই সবগুলো রডকে কোরিয়ান সেমেনরা উঠিয়ে ফেলতে পারলেও
একটা মাত্র রড আজ পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি। আর কিমের ধারণা এই রডটা পার্কের দাদার কবরের নিচেই পুঁতে রাখা হয়েছে। আর যেমনটা বঙ্গিল বলেছিল যে তার মালিক কিছু একটা রক্ষা করছে, অর্থাৎ সেই রাক্ষসটা হয়তো মন্ত্রপুত ওই রডটাকে রক্ষা করছে। তাই কিম সিদ্ধান্ত নেয় যে সে ওই রাক্ষসটাকে মেরে সেই রডটাকে ধ্বংস করে কোরিয়াকে বাঁচিয়ে নেবে। কিন্তু হারিম এবং ইয়ং এখন আর তার সাথে যাবার সাহসই পাচ্ছিল না। কিন্তু এক পর্যায়ে তারা বঙ্গিলকে বাঁচানোর জন্য যেতে রাজি হয়ে যায়। কিন্তু এখানে তারা বঙ্গিলকে লক্ষ্য করলে দেখতে পায় যে রাক্ষসটা তার শরীরের এমন জায়গায় আঘাত করেছে যেখানে কোনো মন্ত্র লেখা ছিল না, অর্থাৎ রাক্ষসটা হয়তো মন্ত্রপুত স্থানে আঘাত করতেই পারে না। তাই তারা সবাই নিজেদের শরীরে মার্কার দিয়ে সেই মন্ত্রগুলো লিখে সোজা চলে যায় রাক্ষসটার কবরের কাছে। তাদের প্ল্যান ছিল বেশি বেশি মাছ দিয়ে সেই রাক্ষসটাকে হারিম কবর থেকে অন্যদিকে নিয়ে যাবে, যেহেতু সেই জাপানিজ রাক্ষসটার মাছ অনেক প্রিয় ছিল। আর এই সুযোগে কিম এবং ইয়ং দুজনে মিলে সেই কবরটা খুঁড়ে কবরের ভেতর থেকে সেই রডটা বের করে ফেলবে। আর যথারীতি প্ল্যান মোতাবেক কাজ করার পরে সেদিন রাতের বেলা ভয়ঙ্কর সেই দানবটা কবর থেকে বেরিয়ে আসে। দানবটা ধীরে ধীরে হারিমের পেছনে চলে যায়, আর হারিম বিভিন্ন মন্ত্র এবং জাদুবিদ্যার মাধ্যমে কোনো রকমে নিজেকে একটা গাছের আড়ালে লুকিয়ে রাখতে সক্ষম হয়। অপরদিকে কিম এবং ইয়ং সেই কবরটা খুঁড়েই চলেছিল লোহার রড খুঁজে বের করার জন্য। কিন্তু এক পর্যায়ে হারিম সেই দানবের সামনে পড়ে যায়। দানবটা হারিমকে মারারও চেষ্টা করে, কিন্তু এ যাত্রায় হারিমের মৃত দাদিমার আত্মা এসে হারিমকে বাঁচিয়ে নেয়। কিন্তু ওদিকে কবর সম্পূর্ণভাবে খুঁড়ে ফেলার পরেও কিম কোনো রডই খুঁজে পায় না। সে প্রচণ্ড হতাশ হয়ে গিয়েছিল। তখনই সেই দানবটা আগুনের গোলায় রূপান্তরিত হয়ে আবারও কবরে ফিরে আসে। কিম যখন নিজের জীবনের শেষ মুহূর্তগুলো দেখছিল, তখনই সেই রাক্ষসটা কিমের উপরে প্রাণঘাতী হামলা করে দেয়। রাক্ষসটা যখন কিমের কলিজা টেনে বের করতে যাচ্ছিল, তখন হারিম ঘোড়ার মন্ত্রপুত রক্ত সেই রাক্ষসের উপরে ফেলে দিতেই রাক্ষসটা কিছুক্ষণের জন্য দুর্বল হয়ে যায়। কিন্তু এবার রাক্ষসটা রেগে হারিমের গলা টিপে তুলে ধরে। আর এখানে বেশ কিছু ভিশনসের মাধ্যমে আমাদের এই রাক্ষস গিসুনে এবং খুঁজে না পাওয়া সেই রডের সকল রহস্য উদ্ঘাটন করা হয়। গিসুনে ছিল একজন প্রচণ্ড ক্ষমতাধর জাপানিজ সেমেন, যে জানতো কোরিয়াকে ধ্বংস করার জন্য পুঁতে রাখা রডগুলো যে কেউ খুঁজে বের করতে পারবে। কিন্তু যদি একটা মাত্র রডও কোরিয়ার মাটিতে অক্ষত থেকে যায়, তাহলে কোরিয়া কোনোদিনই উন্নতি করতে পারবে না। তাই গিসুনে কোরিয়া জাপান যুদ্ধে 10,000 কোরিয়ানকে মেরে ফেলা একজন জেনারেলের মৃতদেহের মাথা কেটে সেই জেনারেলের তলোয়ার, যেটা দিয়ে 10,000-এরও বেশি কোরিয়ানকে মারা হয়েছিল, তাতে আগুন জ্বালিয়ে জেনারেলের গলা দিয়ে ঢুকিয়ে দেওয়া হয় একদম শরীরের ভেতরে। আর এই তলোয়ারটাই ছিল সর্বশেষ মন্ত্রপুত রড। আর তারপর মৃত জেনারেলের শরীরে 20টিরও বেশি অধিক জন্তু জানোয়ারের অঙ্গ প্রত্যঙ্গ এবং জেনারেলের মাথা সেলাই করে দিয়ে জেনারেলকে খাড়াভাবে মাটিতে পুঁতে রাখা হয়, যা নির্দেশ করে কোরিয়ার বুকে তলোয়ার গেঁথে দেয়াকে। গিসুনে এই কবরটাকে সুরক্ষিত রাখতে তার উপরে পার্কের দাদার কবর দিয়ে দেয়। যেহেতু পার্কের দাদা রয়্যাল ফ্যামিলির লোক ছিল, তাই তার কবরটা সাধারণ মানুষের তুলনায় বেশ সুরক্ষিত ছিল। আর এখানে আমরা এটাও বুঝতে পারি যে এই দানবটা কেন জেগে উঠেছিল। দানবটাকে আসলে পঞ্চতত্ত্ব তথা আগুন, পানি, মাটি, বাতাস এবং লোহার সংমিশ্রণে তৈরি করা হয়েছিল। দানবটা নিজেই ছিল আগুন এবং লোহার সিম্বল, আর তাকে রক্ষা করছিল মাটির কবর এবং অনা নামের সেই মাথাওয়ালা সাপ, যেটা সিম্বল ছিল পানির। সাপটাকে মারার ফলে পানি এবং কবর খোঁড়ার ফলে মাটির তত্ত্ব নষ্ট হয়ে গিয়েছিল, আর এই জন্যই 100 বছর পরে দানবটা জেগে উঠেছিল। আর কিম জানতো যে এই পঞ্চতত্ত্বকে ভাঙতে হলে তার বিপরীত পদার্থের প্রয়োজন, অর্থাৎ আগুন নেভাতে পানির দরকার, আর লোহাকে আটকাতে পানিতে ভেজানো কাঠের দরকার। আর এই দানবটা যেহেতু আগুন এবং লোহার সিম্বল ছিল, তাই কিম কাঠের একটা লাঠিতে পানি হিসেবে নিজের রক্ত লাগিয়ে সেই রাক্ষসটার উপরে হামলা করে দেয়। সাথে সাথে রাক্ষসটা কেটে যেতে থাকে।
আর কিমের একের পর এক আঘাতে রাক্ষসটা এখানেই ছিন্ন বিচ্ছিন্ন হয়ে ধ্বংস হয়ে যায়। আর ওদিকে বেচারা বঙ্গিল রক্তবমি করতে করতে রাক্ষসটা থেকে মুক্ত হয়ে যায়। এই রাক্ষসের মৃত্যুর মাধ্যমেই সেই হ্রদটাও ধ্বংস হয়ে যায়, আর কোরিয়া সম্পূর্ণ জাপানিজ অভিশাপ থেকে মুক্ত হয়ে যায়। এই ঘটনার পরে সব কিছুই স্বাভাবিক হয়ে যায় এবং আমরা দেখতে পাই কিমের মেয়ের বিয়েও সংগঠিত হচ্ছে। এই ঘটনার সাথে সাথে আজকের এই গল্পটা শেষ হয়ে যায়। গল্পটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন এবং লাইক ও শেয়ার করে সবসময় পাশে থাকবেন।